আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করেছো আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। বরাবরের মতো নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা মোটামুটি ভাবে হিসাব বিজ্ঞান বইয়ের সবচেয়ে কঠিন একটা অধ্যায় করব। শুরু করলাম, ধারাবাহিকভাবে আমরা এখন থেকে করতে থাকবো। অধ্যায়টা হচ্ছে দশম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে দশম অধ্যায়ের 10 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, এর আগে অনেকগুলা ক্লাস আমরা করছি। এখন ধারাবাহিকভাবে 10, 11 এবং 12 তিনটা অঙ্ক আমরা করব। তো আজকে আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা একেবারেই সহজ, সবচেয়ে ছোট একটা অঙ্ক আমি বলবো। যেহেতু কিছুদিন পরে বার্ষিক পরীক্ষা, অনেকগুলো স্কুলে 10, 11, 12, 9 থেকে শুরু করে 9, 10, 11, 12 এই অঙ্কগুলা মোটামুটি শেষে চারটা অঙ্ক, উদাহরণ 5, 6 এই অঙ্কগুলা বিশেষ করে আসে। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা 10 নম্বর অঙ্কটা করবো, এরপর 11, এরপর 12 উদাহরণগুলো করে আসছি। যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে কষ্ট করে দেখে আসতে পারো। তাহলে আসলে আমরা আজকে 10 নম্বর অঙ্কটা করবো। খুবই সহজ একটা অঙ্ক, যদি একটু ভালো করে বুঝি পুরো অঙ্কটাই পারবো। অর্থাৎ ক, খ, গ যে তিনটা অঙ্ক আছে, কয়ের সাথে গয়ের সরাসরি সম্পর্ক আছে। ক বুঝলে গ পারবা, গ বুঝলে ক পারবা, একেবারেই সহজ। চলো আমরা বোর্ডে যাই, শুরু করি অঙ্কটা। প্রশ্ন আছে, প্রশ্নগুলো যদি আমি পড়তে যাই অনেক সময় লাগবে। তো সেই জন্য আমি প্রশ্নটা ডিটেলসে পড়তেছি না, ডাইরেক্ট সলিউশনটা বলে দেবো। কেমনে কেমনে আছে যদি না বুঝি কমেন্টে জানাবা, আমি আরো বিস্তারিত ভাবে বোঝানোর চেষ্টা করব। তারপর আশা করি আমার ক্লাসগুলো দেখলে মোটামুটি অনেকটা ইজিলি ভাবে বোঝা যাবে। চলো শুরু করি। আমাদের প্রথম অঙ্কটা বলতেছে যে তারল্য অনুপাত নির্ণয় করো। প্রশ্নটা থেকে বলছে তারল্য অনুপাত। এখানে তোমাদের বইতে 4টা অনুপাত আছে, তারল্য অনুপাত, চলতি অনুপাত, ঠিক আছে, বিনিয়োজিত মূলধনের মুনাফা, এরকম 4টা অঙ্ক আছে, 4টা সূত্রের অঙ্ক আছে। 4টা সূত্রের অঙ্ক থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা পরীক্ষাতে প্রায় আসে। এক চলতি অনুপাত, দুই তারল্য অনুপাত। এইখানে দেখো তারল্য অনুপাত আসছে, এটা মুখস্থ একটা সূত্র। সূত্রটা কি? তারল্য অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি বাই চলতি দায়, এবং এটার সাথে মাইনাস হবে কি সমাপনী মজুদ মাইনাস এটা হবে প্লাস অগ্রিম ব্যয়, এই জিনিসটা। ঠিক আছে, আর সবই ঠিক থাকবে। একটু খেয়াল করি, অনেক সময় বইতে থাকে সমাপনী মজুদ। ঠিক আছে, তো এইটা নিজ দায়িত্বে মনে রাখতে হবে। সমাপনী মজুদ পণ্য থাকতে পারে, সমাপনী মজুদ কোনো কোনো বইতে থাকে শুধু লেখা থাকে মজুদ পণ্য। তো মজুদ পণ্য মানে এটা এই তারল্য অনুপাতের ক্ষেত্রে তোমাকে নিজ দায়িত্বে মনে রাখতে হবে সবসময় এটা হচ্ছে সমাপনী মজুদ। মজুদ পণ্য যদি বইতে থাকে, এটা প্রারম্ভিক মজুদ কখনোই হবে না। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মজুদ পণ্য মানে হচ্ছে তারল্য অনুপাতের সূত্রের ক্ষেত্রে মজুদ পণ্য মানে হচ্ছে সমাপনী মজুদ, প্রারম্ভিক মজুদ কখনোই হবে না। আর এই অঙ্কটাতে দেখো মজুদ পণ্যের ক্ষেত্রে দুইটা দাম দেওয়া আছে, একটা হচ্ছে সমাপনী মজুদ, আর একটা হচ্ছে বাজার মূল্য, একটা হচ্ছে ক্রয় মূল্য। বাজার মূল্য বুঝি না, ক্রয় মূল্য বুঝি না, এটা বোঝারও দরকার নাই। তোমার কাজ হচ্ছে যেটা কম সেটা নিবা। তারল্য মজুদ সমাপনী মজুদ পণ্যে বাজার মূল্য অথবা ক্রয় মূল্য যেটাই থাকুক, যেটা কম সেটা নেবা। এইটা কোন নীতিতে নেওয়া হয় মন করা নিয়ম না। নিয়মটা হচ্ছে যে নিয়ম অনুসারে নিতে, সেটা বলা হয় রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতি অনুসারে যেটা মূল্য কম সেটা নিতে হয়। বাজার মূল্য বোঝা দরকার নাই, ক্রয় মূল্য বোঝার দরকার নাই, বিক্রয় মূল্য বোঝার দরকার নাই। নিয়মটা হচ্ছে যেটা কম সেটা। নিয়মটা কি? রক্ষণশীলতার নীতি অনুসারে কম মূল্যে নির্ধারণ করতে হয়। তাহলে এখানে দেখো 20,000 টাকা এবং 22,000 টাকা আছে। যেহেতু 20,000 টাকা কম, আমরা সেই জন্য 20,000 টাকা নেবো। তাহলে মজুদ পণ্য আমরা নেব 20,000 টাকা। বেশিটা আমরা নেব না। অগ্রিম ব্যয় যদি থাকে তাহলে অগ্রিম ব্যয়গুলো আমরা নেব, না থাকলে নেব না। ঠিক আছে, তাহলে এবার আসো আমাদের এখানে বেজাল যেটা করবে সেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটাতে। 9 নম্বরকে চলতি সম্পত্তি এবং চলতিটা সরাসরি দেওয়া ছিল। আমরা এর আগের অঙ্কটা সরাসরি দেওয়া ছিল, মান বসাইছি, কমপ্লিট করে ফেলছি। কিন্তু এই অঙ্কটাতে দেখো চলতি সম্পত্তি এবং চলতি দায় দেওয়া নাই। তাইলে আমাদের কি করতে হবে? এটা বের করে নিতে হবে। তাহলে চলতি সম্পত্তি এবং চলতি দায় এগুলা মুখস্থ না, এগুলা কয়েকটা অঙ্ক করলেই হয়ে যায়। চলতি সম্পত্তি কোনগুলো? চলতি সম্পত্তি হচ্ছে যে সমস্ত সম্পত্তি গুলো আমরা 1 বছরের মধ্যে ব্যবহার করলে এটার উপযোগিতা নষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে চলতি সম্পদ। আর স্থায়ী সম্পদ গুলো যেগুলোর উপযোগ 1 বছরের বেশি থাকবে, যেমন আসবাবপত্র, দালান কোঠা, এগুলো আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করি, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। আর চলতি সম্পদটা কি? দেনাদার। তার মানে দেনাদার আমি যার কাছে পাবো, সে যদি আমাকে একবার টাকা দিয়ে ফেলে, এরপর তো আমি তার কাছে চাইতে পারবো না। সো এটা হচ্ছে দিয়ে ফেললে সমস্যার সমাধান। কিন্তু বিল্ডিং, দেয়াল, আসবাবপত্র এগুলো আমরা 1 বছর ব্যবহার করলে না, এটা ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত ব্যবহার করতেই থাকবো। এই জন্য এটা হচ্ছে স্থায়ী সম্পদ। ঠিক আছে, তার সম্পদ কিন্তু দুই প্রকার, সেম একইভাবে দায়ও দুই প্রকার আসবে। তাহলে আমরা যখন দায়ের কাছে যাবো তখন বলবো। এখানে দেখো আমাদের কাজ হচ্ছে শুধু চলতি সম্পদ গুলো আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে চলতি সম্পদ কি? 62,000 টাকা। এখন তুমি বলতে পারো স্যার 62,000 তো পুরো বইতে নাই, কই থেকে পাইলেন? এই যে দেখো আমি এখানে খসড়াটা করে গেছি। চলতি সম্পদ জিনিসগুলো কি কি? চলতি সম্পদ হচ্ছে দেনাদার,
বিনিয়োজিত অনাদায়ী সুদ, তারপর হচ্ছে সমাপনী মজুত পণ্য, হাতে নগদ মাইনাস বিবিধ ক্ষতি। এটা সচরাচর বিবিধ ক্ষতিটা থাকে না, কিন্তু এই অঙ্কতে আছে। বলছে যে 500 টাকার দুইটা নোট, 2 নম্বর সমন্বয়ে আছে 500 টাকার দুইটা নোট হারিয়ে গেছে। তাহলে আমার কাছে ধরো 5,000 টাকা ছিল, দুইটা নোট আমি 500 টাকা দুইটা নোট হারাই ফেলছি। এখন কি আমার কাছে 5,000 টাকা আছে? কারণ দুইটা নোট 500 টাকা করে 1,000 টাকা হারাই ফেলছে, ক্ষতি হয়েছে। তো আমার কাছে তখন 4,000 টাকা থাকবে বাদ দিয়া, কারণ 5,000 ছিল, 1,000 টাকা হারাই ফেলছে বা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, তাহলে 1,000 টাকা লস হয়েছে, এখন তো 5,000 নাই। তাহলে সেম এই কাজটা এইখানে করতে হয়। তাহলে দেখো দেনাদার চলতি সম্পদগুলো কি কি এই অঙ্কের জন্য দরকার হচ্ছে? দেনাদার, বিনিয়োজিত অনাদায়ী সুদ, সমাপনী মজুদ, হাতে নগদ থেকে আমরা ক্ষতিটা বাদ দেবো। তাহলে সেম এই মানগুলো আমরা এখন শুধু এই কয়েকটা কথা মনে রাখলে মানগুলো শুধু বসাই দেবো। তাহলে এই অঙ্কের মধ্যে দেনাদার আছে আমাদের 35,000, অনাদায়ী বিনিয়োগের সুদ আছে আমাদের 2,000, সমাপনী মজুদ পণ্য আছে, এটা সমন্বয় 1 নম্বর আছে। দেখো 20,000 22,000 অনেক কথা বলে গেছি, 20,000। হাতে নগদ আছে একেবারে শেষে 6,000 টাকা, বাদ দেব বিবিধ ক্ষতি সমন্বয়ের মধ্যে বলছে 500 টাকার দুইটা নোট হারাই গেছে, 1,000 টাকা। তাহলে এই যোগ বিয়োগ করে দেখো মানগুলো বসায়, এই সবগুলা যোগ বিয়োগ করে আমরা পাবো 20,000, 35,000, 2,000, 20,000 যোগ করে পাবো 57,000, 6,000 থেকে 1,000 গেলে থাকে 5,000, 57 আর 5 হচ্ছে 62,000 টাকা। তাহলে একবার দেখো আমরা মোট চলতি সম্পত্তি পাইলাম 62,000 টাকা। এই কথাটা কিন্তু মনে রেখে, এটা আমাদের গতে গিয়ে কাজে লাগবে। হ্যাঁ, চলতি সম্পত্তি পাইলাম 62,000 টাকা, এই হচ্ছে 62,000 টাকা। এরপরে কি লিখছি? মাইনাস মাইনাস সমাপনী মজুদ, একটু আগে বলে গেছে সমাপনী মজুদ আমরা 20,000 টাকা নিয়েছিলাম, এই হচ্ছে 20,000 টাকা। অগ্রিম ব্যয় বা অগ্রিম খরচ, এখানে দেখো কোনো অগ্রিম খরচ আমাদের নাই। যেহেতু কোনো অগ্রিম খরচ নাই, সেহেতু এখানে আমরা জিরো লিখবো। কোনো কথা যেহেতু নাই, টাকা কই থেকে লিখবো? জিরো। সেম একই ভাবে দেখো চলতি দায়, এই অঙ্ক তো চলতি দায়ও আমাদের নাই। তাহলে চলতি দায় না থাকলে কি করতে হবে? খসড়া করে হিসাবে সুবিধার জন্য আমাদের চলতি দায়টা বের করে নিতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখে গেছি চলতি দায়। তাহলে এই অঙ্কের জন্য চলতি দায়গুলো কি কি? চলতি দায়গুলো হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি? ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা হচ্ছে ব্যাংকে আমি যত টাকা রাখছি তার চেয়ে বেশি টাকা উঠাইছি। ধরো ব্যাংকে আমি 5,000 টাকা রাখছি, আমি 6,000 টাকা ব্যাংক থেকে উঠাইছি, তাহলে 1,000 টাকা বেশি উঠাইছি। এই অতিরিক্ত টাকাটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে, তাহলে ব্যাংক জমাতিরিক্ত প্লাস হচ্ছে পাওনাদার। অলিখিত ক্রয়, অলিখিত ক্রয় সচরাচর থাকে না, কিন্তু এই অঙ্কটাতে একটা সমন্বয় আছে, যেটা 3 নম্বরে আছে, অলিখিত ক্রয়। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 2,000 টাকা, যেটা আমরা লিখি না, লিপিবদ্ধ করি না, ক্রয় করছি, কিন্তু অন্যান্য তথ্যের মধ্যে আমাদের আছে 2,000 টাকা অলিখিত, এটা আমরা লিখি না, এই জন্য এখানে লিখছি। ঠিক আছে, যেহেতু আমরা ক্রয় করছি, তাহলে অবশ্যই আমাদের এটা পাওনাদার সৃষ্টি হয়েছে, সেই জন্য এখানে পাওনাদার যোগ হবে অলিখিত ক্রয়। তাহলে দেখো ব্যাংক জমাতিরিক্ত 23,000 টাকা সরাসরি আমরা লিখে দিলাম, পাওনাদার আছে 8,000 টাকা, অলিখিত ক্রয় আছে 2,000 টাকা, এই সবগুলো যোগ করে পাইলাম আমরা 33,000 টাকা। তাহলে মোট চলতি দায় পাইলাম আমরা 33,000 টাকা। বিষয়টা মাথায় রেখো, এটা গত গিয়ে কিন্তু কাজে লাগবে। আমি আবার বলতেছি, চলতি সম্পত্তিও কাজে লাগবে, চলতি দায়ও কাজে লাগবে। ওকে ফাইন, তাহলে আমরা চলতি দায় পাইলাম 33,000 টাকা। দেখো এই যে 33,000 টাকা আমি এখানে বসাই দিলাম। তাহলে 20,000, 60, 62,000 পাইছিলাম চলতি সম্পত্তি, মাইনাস করবো সমাপনী মজুদ 0, তাহলে তো এটা যোগ বিয়োগ করলে পাবো, অর্থাৎ এখানে কোনো কিছু নাই, তাহলে তো 0 0। 62,000 থেকে 20,000 চলে গেলে থাকে 42,000, এই 33,000 এ 33,000। ঠিক আছে, এটা দিয়ে এটা ভাগ করলে আসবে 1.27:1, কারণ আমরা তারল অনুপাতের সূত্র জানি 1:1। ঠিক আছে, এই সূত্র অনুসারে আমরা এই সূত্রটা ইস্টুটা 1টা এখানে আমরা বসায় দেব। আশা করি ক নাম্বারটা কমপ্লিট। একটু কিন্তু অঙ্ক বাকি যতটুকু করছি, এই যে এই কাজটা করছি, এটা আমাদের হিসাব সুবিধার জন্য। মূলত অঙ্ক কিন্তু তোমার এতটুকু এতটুকু করলেই আমাদের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এতটুকু করলেই হবে। এখন যদি প্রশ্ন করে 62,000 কই থেকে পেলাম, তখন এই খরচটা আমরা হিসাবের সুবিধার জন্য করে যাব। এবার চলো আমরা চলে যাই খতে। খ নাম্বার অঙ্কটা বলতেছে কি, দেখো যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে খ নম্বর বলছে মোট লাভ 25,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এখানে কিন্তু আমাদের প্রশ্ন দিয়ে দিছে মোট লাভ আমাদের দিয়ে দিছে, আর যদি এটা না দিত তাহলে আমাদেরকে বের করে নিতে হইতো। কারণ বিক্রয়, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, ক্রয়, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, এগুলো সব যোগ বিয়োগ করে আমাদের মোট লাভটা নির্ণয় করতে হইতো। কিন্তু এই প্রশ্নের সুবিধা করে যেহেতু আমাদেরকে একটা অঙ্কের জন্য 10 নম্বর, আর 10 নম্বরের জন্য সর্বোচ্চ তুমি সময় পাবা 22 মিনিটের মতো বা 20 মিনিটের মতো। নরমালি 22 মিনিটের মধ্যে হিসাব অনুসারে করে কিন্তু চেষ্টা করতে হবে 20 মিনিটের মধ্যে অঙ্কটা সলভ করার জন্য। তাহলে 20 মিনিটের মধ্যে যদি অঙ্কটা সলভ করতে, তাহলে বড় অঙ্ক দিলে তো সম্ভব হয়ে উঠবে না। ঠিক আছে, সেই জন্য অঙ্কটা অনেকগুলো কাজ করে দিছে এখানে। তাহলে মোট লাভ প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নের একেবারে প্রথমে দেওয়া আছে যে মোট লাভ এত টাকা ধরে।
হ্যাঁ, অঙ্কর প্রথমে দেওয়া আছে, তাহলে এই জন্য লিখছি কি মোট লাভ 25,000 টাকা। এই 25,000 আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তাহলে মোট লাভ থেকে আমরা কি করি, পরিচালনা ব্যয় বাদ দিই। তাহলে এইবার দেখো এখানে পরিচালনা ব্যয়ের মধ্যে কি আছে, প্যাকিং খরচ আছে। রেওয়া মিলে 7 নাম্বার এন্ট্রিটা দেখবা, রেওয়া মিলে 7 নং-এ প্যাকিং খরচ আছে। তাহলে এখানে দেখো লিখলাম প্যাকিং খরচ 2,000 টাকা। ঠিক আছে, এরপর রেওয়া মিলের 8 নাম্বার এন্ট্রিতে দেখবা কুড়িন ও সন্দেহের জন্য কুড়িন সঞ্চিতি, এটা রেওয়া মিলে দেওয়া আছে। ঠিক আছে, এইখানে 4,000 টাকা। এটা কি করতে হবে, এই টাকা থেকে এই টাকা আমরা বাদ দেব। ঠিক আছে, 2,000 থেকে 4,000 টাকা আমরা বাদ দেব। তাহলে 2,000 থেকে যদি 4,000 বাদে, তাহলে দেখো মাইনাসে 2,000 থাকতেছে, কারণ এখানে বড়টা চিহ্ন মাইনাস, আমরা ছোটবেলা যোগ বিয়োগ করে গেছি। যেহেতু বড়টা চিহ্ন মাইনাস, সেজন্য এখানে হবে মাইনাস। ঠিক আছে, আর এখানে অলরেডি আমরা লিখে গেছি বাদ, তাহলে এখানেও বাদ মানে তো মাইনাস, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে ছিল 25,000 প্লাস করো 2,000 ইকুয়াল হচ্ছে 27,000 টাকা। এই অঙ্কটা, এই কথাটা নিয়ে অনেকে পেস লাগায় যে এখানে তো স্যার আপনি মাইনাস লিখছেন আবার করতেছেন প্লাস। ঠিক আছে, 25,000 থেকে 2,000 টাকা আমাদের মাইনাস করার কথা ছিল, কিন্তু আমরা মাইনাস করে নেই কেন, এইখানে খেয়াল করো, এখানে আছে মাইনাস, রেজাল্টটা আছে মাইনাসে। তাহলে এখানে আমরা সূত্র পড়ে গেছে মাইনাস মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, কারণ আমরা সূত্র পড়বো মাইনাস মাইনাস প্লাস প্লাস, এইভাবে না, দুইটা চিহ্ন একরকম হইলে প্লাস। মাথায় রাখবা, দুইটা চিহ্ন একরকম হইলে প্লাস। এখানে দেখো মাইনাস, এখানে ব্রেকেটে আছে মাইনাস, ব্রেকেট মানে কিন্তু মাইনাস বোঝায়, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে ছিল 25,000, এখানে 2,000 ইকুয়াল হচ্ছে 27,000 টাকা। ঠিক আছে, আশা করি বুঝছি এতটুকু। তাহলে এটা আমরা কি পাইলাম, পরিচালনা মুনাফা। তাহলে পরিচালনা মুনাফা পাইলাম আমরা 27,000 টাকা। এরপরে দেখো আমরা লিখবো কি, যোগ অন্যান্য আয়। পুরো অঙ্কের মধ্যে দেখো 10% বিনিয়োগ করছিল, 5 নম্বর রেয়া মিলে 5 নম্বর এন্ট্রিতে আছে 10% বিনিয়োগ। ঠিক আছে, তাহলে 10% বিনিয়োগ, বিনিয়োগ কত টাকা ছিল, বিনিয়োগ ছিল 20,000 টাকা। তাহলে 20,000 এর যদি আমরা 10% করি, তাহলে আসবে কত, একটা শূন্যবাদ থাকবে 2,000 টাকা। তাহলে আশা করি বুঝছি এই 2,000 টাকা আমরা এইখান থেকে পাইলাম, এই যে 2,000 বিনিয়োগের সুদ পাইলাম 2,000। তাহলে 27,000 2,000 হইলো 29,000 টাকা। এরপরে দেখো আসবে কি, বাদ দেবো আমরা অন্যান্য ব্যয়। যেহেতু এখানে আয় যোগ করছি, তাহলে ব্যয়গুলো খুব সিম্পল বাদ যাবে। তাহলে লিখবো কি, ব্যয়, অন্যান্য ব্যয়গুলোর মধ্যে দেখো ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ প্রশ্নের রেওয়া মিলে 10 নম্বর এন্ট্রিতে সরাসরি দেওয়া আছে 5,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে 5,000 টাকা। এরপর দেখো বিবিধ ক্ষতি, একটু ভুলে গেছিলাম, সমন্বয় 2 নম্বরেই আছে, যে 500 টাকার 2টা নোট হারাই গেছে, এখানে আমরা করে গেছিলাম, এই যে 1,000 টাকা বাদ দিয়েছিলাম, সেই 1,000 টাকা এখানে আমাদের অন্যান্য ব্যয়ের মধ্যে, যেহেতু ব্যয় হয়েছে খরচ হয়েছে এটা, এই জন্য 1,000 টাকা। তাহলে এখানে দেখো 5,000, এখানে 1,000 হইলো 6,000 টাকা। তাহলে 29,000 থেকে আমরা বাদ যদি অন্যান্য ব্যয় বাদ দেই, তাহলে থাকে 23,000 টাকা। এই 23,000ই হচ্ছে নিট মুনাফা, 23,000 হচ্ছে নিট মুনাফা। আশা করি খ নাম্বারটা কমপ্লিট। খ নাম্বার আমাদের এটাই বলছে নিট মুনাফা নির্ধারণ করতে। দেখছো কত সহজে অঙ্কটা হয়ে যায়, 5 মিনিট লাগবে। পুরো অঙ্কটা করতে কিন্তু 20 মিনিট লাগবে না, এটা ভয় পাওয়ার কিছু না, একেবারে সহজ একটা অধ্যায়, কিন্তু সবাই এটাকে কঠিন বলে, আসলে একটু না বুঝলে কঠিন, বুঝলে একেবারেই সহজ। এবার আসে গ নাম্বার অঙ্কটা, 2 মিনিট লাগবে। গ নাম্বার অঙ্কটা এখন দেখবো করে ফেলবো, কারণ বলে গেছি ক নাম্বারটা পারলে গ নাম্বারটা অনায়াসে পারা যায়। গ নম্বর অঙ্কটা আমাদের বলছে কি, বিশদায় বিবরণ, অর্থাৎ মালিকানা সত্ত্ব এবং দায় আমাদের নির্ণয় করতে বলছে। আমরা হিসাব সমীকরণে করে গেছিলাম এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই, একটা সূত্র করে গেছিলাম। তাহলে এ দ্বারা বোঝাচ্ছে অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, আর এল এ হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি হচ্ছে দায়, ও ই হচ্ছে অনার ইকুইটি মালিকানা সত্য। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সম্পদ যতটুকু এল প্লাস ও ই ঠিক ততটুকু। তাহলে আসো আমরা সম্পদ দিয়ে শুরু করি। তাহলে সম্পদ দিয়ে শুরু করলে হবে কি, এখানে অবশ্যই লিখে নেবে, এখানে জায়গা নাই বলে আমি লিখি নেই, এই যে লেখাগুলো, যে রায়হান এন্টারপ্রাইজের বিশদায় বিবরণী সমাপ্ত বছরের 31 ডিসেম্বর 2017 সালে সমাপ্ত বছরের জন্য, এই লাইনটা এখানে লিখে নিলেই হয়ে যাবে। তারপর আসো আমরা শুরু করি। তাহলে স্থায়ী সম্পদ গুলো আগে করবো। স্থায়ী সম্পদ দেখো শুধু একটা স্থায়ী সম্পদ না, এখানে স্থায়ী সম্পদ গুলো হবে কি, আসবাবপত্র, আসবাবপত্রকে বাদ দেবো অপচয়, যন্ত্রপাতি বাদ দেবো অপচয়, দালান কোঠা বাদ দেবো অপচয়, যতগুলো সম্পত্তি আছে সবগুলোতে অপচয় বাদ দিয়ে আমরা পাবো মোট সম্পত্তি। কিন্তু এই অঙ্কতে দেখো একটু বলে দিচ্ছি 20 মিনিটে করতে হবে, যারা প্রশ্ন করে বিবেচনা করে প্রশ্ন করে, এই জন্য সময় যেন কম লাগে, সেই জন্য ডাইরেক্ট এখানে রেজাল্টটা দিয়ে দিছে। প্রশ্ন দেখো রেজাল্ট দিয়ে দিছে 6 নাম্বার এন্ট্রি, রেওমিটার 6 নাম্বার এন্ট্রিতে মোট স্থায়ী সম্পদ দিয়ে দিছে, এখানে যোগ বিয়োগ করে রেজাল্টটা দিয়ে দিছে। এই জন্য আমি কোনো কথা বাড়াই না, ডাইরেক্ট লিখে দিছি মোট স্থায়ী সম্পদ। ঠিক আছে, এখানে লিখবি স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ হচ্ছে আমাদের 80,000 টাকা, রেজাল্টটা ডাইরেক্ট দিয়ে দিছে। ঠিক আছে, তো ইয়ার পরে দেখো 10% বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ 10% বিনিয়োগ। ঠিক আছে, এটা প্রশ্নের মধ্যে একটু বলে গেছিলাম 6 নাম্বার এন্ট্রিতেই ছিল। ঠিক আছে, বিনিয়োগ ছিল, তো এই যে বিনিয়োগের সুদ
ঠিক আছে, এটা না বিনিয়োগের সুদ ছিল, হ্যাঁ 5 নম্বর এন্ট্রিতে ছিল বিনিয়োগের সুদ। ঠিক আছে, ওই এন্ট্রিটা থেকে দেখো 20,000 টাকা আমাদের এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, বিনিয়োগের সুদ 10%, 20,000 টাকা, তাহলে 80,000 20,000 হইলো 1,00,000 টাকা। এরপরে দেখো একেবারে সহজে অলরেডি আমরা করে ফেললাম স্থায়ী সম্পদ। সম্পদ দুই প্রকার বলছিলাম, স্থায়ী এবং চলতি সম্পদ। তাহলে দেখো চলতি সম্পদ, চলতি সম্পদ আমরা এই যে দেখো কত করে গেছিলাম, চলতি সম্পদ কত টাকা ছিল, চলতি সম্পদ ছিল 62,000 টাকা। এই যে টোটাল চলতি সম্পদ ছিল 62,000 টাকায়। তাহলে এবার চলতি সম্পদ লিখে দেখো ডাইরেক্ট লিখে দেবো আমরা 62,000 টাকা। এখানে কি লিখবো, ক হতে পাই, ক হতে পাই লিখে ডাইরেক্ট 62,000 লিখে দিলাম। তাহলে 80,000 20,000 চলতি সম্পদ 62,000, এই দুটো যোগ করে পেলাম 1,62,000 টাকা। তাহলে দেখো টোটাল সম্পত্তি পেলাম আমরা 1,62,000 টাকা। এখন যদি আমরা চলতি দায়, দায়টা যদি আমরা চলতি দায় না মোট দায় অর্থাৎ L is equal to OE যদি আমরা 1,62,000 টাকা মিলাতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। আসো শুরু করি। তাহলে প্রথমে যাবে কি মালিকানা সত্ত্ব এবং চলতি দায়, এইটা হচ্ছে হেডলাইন। এবার দেখো মালিকানা সত্ত্ব কি মূলধন। ঠিক আছে, তাহলে দেখো মূলধন 9 নাম্বার এন্ট্রি, রেয়া মিলে 9 নাম্বার আছে, মূলধন 1,00,000 টাকা, সরাসরি লিখে দিলাম। এবার মূলধনের সাথে অবশ্যই নিট লাভ হইলে আমরা যোগ করব, নিট ক্ষতি হলে আমরা বাদ দেবো, কারণ ক্ষতি তো যোগ করা যাবে না। এই প্রশ্নের মধ্যে সরাসরি দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে নিট লাভ 29,000 টাকা, গ নম্বর প্রশ্নে দিয়ে দিয়েছে নিট লাভ 29,000 টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী আমাদের প্রস্তুত করতে বলছে। তাহলে আমরা করবো কি, দেখো মালিকানা সত্ত্ব লিখলাম 1,00,000 টাকা, যেহেতু লাভ হয়েছে তাহলে লাভ হলে অবশ্যই যোগ করতে হবে, সেই জন্য লিখছি কি নিট লাভ। ঠিক আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে 29,000, তাহলে দেখো 1,00,000 লাগে 29,000 যদি যোগ করি তাহলে আমরা পাইলাম 1,29,000 টাকা। এইবার আমরা কি করবো, চলতি দায় গুলা যোগ করবো, যেহেতু অলরেডি মালিকানা সত্ত্ব আমরা পেয়ে গেছি, অর্থাৎ ওই পেয়ে গেলাম, তাহলে এর লাইবিলিটি, লাইবিলিটি মানে হচ্ছে দায়। আর আমরা ক নম্বর অঙ্কতে একটু এখানে এসে দেখো, ক নম্বর অঙ্কতে চলতি দায় আমরা বের করে গেছিলাম 33,000 টাকা। এই যে দেখো 33,000 ডাইরেক্ট লিখে দিছি যে চলতি দায় ক হতে পাই 33,000 টাকা। তাহলে দেখো 1,29,000 আর 33,000 যোগ করলেই হয়ে যাবে 1,62,000 টাকা। আশা করি একেবারেই সহজ, কারণ ক যদি পারি এই অঙ্কটা একেবারেই সহজ ভাবে পারবো, আর এটা যদি পারি ক নম্বরটা একেবারে ইজিলি ভাবে পারবো। কঠিন যদি মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবো। আমার কাছে মনে হচ্ছে একটু সোজা ভাবে বোঝানোর আর কিছু নাই। তোমরা যদি বাসা কয়েকবার করো তাহলে মনে হবে, নাইলে কিন্তু অঙ্কগুলো পারবা না, কারণ বাসায় প্র্যাকটিক্যালি এগুলো যখন করবা, ট্রাই করবা বারবার, প্র্যাকটিস করবা বারবার, তখন কিন্তু এই অঙ্কগুলো অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, না করলে কিন্তু মনে হবে স্যার, আমার ক্লাস যখন দেখবা তখন মনে হবে স্যার সব পারি সব পারি, বাট যখন তুমি নিজে করবা তখন মনে হবে স্যার কিছুই পারি না। সেই জন্য বাসায় বারবার করতে হবে, না করলে কখনোই সমস্যার সমাধান হবে না। করবা, করার পর যদি না পারি তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো আর একটু ডিটেলসে বোঝানো যাবে না, আমার কাছে যতটুকু মনে হয় একটু যদি বুঝি তাহলে আমরা বাকিটা সবই পারবো। ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, ধন্যবাদ সবাইকে।